আসসালামু আলাইকুম। আমাদের হাতে চলে এসেছে নুবিয়ার V80 Pro এবং নুবিয়ার কিন্তু পরপর অনেকগুলো ফোন রিলিজ হয়েছে অলরেডি এবং আমাদের চ্যানেলে একটার পর একটা আপনারা এই নুবিয়ার নতুন ফোনগুলো রিভিউ দেখতে পাবেন। আজকে আমরা শুরু করব V80 Pro দিয়ে। এই ফোনটা নিয়ে নুবিয়ার প্রত্যাশা অনেক বেশি, কারণ তারা দাবি করতেছে যে বাজেট বিবেচনায় তারা অনেক ভালো স্পেক দিয়েছে, ফোনের ডিজাইনও অনেক ভালো দিয়েছে এবং ওভারঅল ফোনের পারফরমেন্স নাকি ওই বাজেট বিবেচনায় মার্কেটের বেস্ট। তো আমাদের খুঁজে দেখার দায়িত্ব যে আসলে বেস্ট নাকি টাইনা টুনা পাস। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা পাস। ডিজাইনটা দিয়েই শুরু করি ভিডিওটা এবং যেমনটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আইফোন 17 Pro Max এর যমজ ভাই বলতে পারেন। হ্যান্ডফিলটাও কিন্তু সেই রকমভাবে তারা দেওয়ার চেষ্টা করেছে। আইফোনটা যেরকম একটু চওড়া হয়ে থাকে, এই ফোনটাও সেই রকম বেশ বড় সড়ো ডিসপ্লে, আপনি সিঙ্গেল হ্যান্ডে অপারেট করতেই পারবেন না এই ফোনটা। ইভেন ফ্রেমটাও তারা চেষ্টা করেছে অ্যালুমিনিয়ামের মতো রাখতে, প্লাস্টিকের ওপরে তারা এক ধরনের ইলেকট্রোপ্লেটিং করেছে এখানে। অবশ্য আমার কাছে এই ফ্রেমটা খুব একটা পছন্দ হয় না, তার কারণ হচ্ছে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এই জিনিসটা। অবশ্য আপনি যদি ব্যাক কভারটা ইউজ করেন তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট থেকে মুক্ত থাকতে পারবেন। ব্যাক পার্টটা ম্যাট ফিনিশ দিয়েছে তারা, একটা ম্যাগনিফাইং গ্লাস ইফেক্ট রয়েছে এখানে, আলোর বিপরীতে ধরলে আপনি এটা বুঝতে পারবেন, বেশ সলিড একটা ফিল পাবেন, এইটা সত্যি। তবে এই আইফোনের মতো ডিজাইন জিনিসটা আসলে আমি খুব বেশি পজিটিভলি নিচ্ছি না, এটা আপনাদের যদি ভালো লাগে আপনাদের ব্যাপার। যদিও নুবিয়া এটাকে বলতেছে ফ্ল্যাগশিপ ইন্সপায়ার্ড, আর আইফোনের এই ডিজাইনটা কিন্তু এক ধরনের আমি বলবো যে ক্রেজ তৈরি হয়েছে রিসেন্টলি, একটা আলাদা শ্রেণীর ফ্যান বেজ রয়েছে, এই জন্যই অনেক কোম্পানিকে দেখছি যে এই ডিজাইনটা হুবহু কপি করছে। তবে একটা ব্যাপার স্বীকার করতে হবে, এই ফোনের হ্যান্ড ফিল যথেষ্ট ভালো। শুধুমাত্র এই ডিজাইনের ব্যাপারটা যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে বেশ প্রিমিয়াম একটা ফিল আপনি পাবেন। পোর্টস অ্যান্ড বাটনস ঠিকঠাক জায়গায় রয়েছে এবং একটা এক্সট্রা বাটনও তারা দিয়েছে, এটার নাম তারা দিয়েছে AI বাটন। এর মাধ্যমে এক ক্লিকে আপনি স্ক্রিনে থাকা বিষয়ের সমস্ত সামারি পেয়ে যাবেন। এই বাটনটা আপনি কাস্টমাইজ করে ক্যামেরা সেট করতে পারবেন অথবা ফ্ল্যাশ লাইট সেট করতে পারবেন আর কি। বাট আমার কাছে মনে হয়েছে যে যদি অন্যান্য আরও অ্যাপ এখানে ইন্টিগ্রেট করার সুযোগ থাকতো তাহলে আরও ভালো হতো। ধরেন আমি চাই যে এই বাটনটা প্রেস করলে যেন ইউটিউব ওপেন হয়ে যায় বা ফেসবুক ওপেন হয়ে যায়, ব্যাপারটা আরও অনেক কাজে আসতো আর কি। এনিওয়ে আমি নুবিয়াকে অনুরোধ করবো যেন তারা এই জিনিসটা মাথায় রাখে। ফোনটা কিন্তু যথেষ্ট থিন, 7.7 মিলিমিটার হচ্ছে এইটার থিকনেস। ওজন খুব বেশি বলা যাবে না, 195 গ্রামের আশেপাশে, আর এতে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রেটিংও রয়েছে। ও একটা জিনিস বলতে তো ভুলে গেছি ভাই, এই ফোনের দাম 8GB অ্যাকচুয়াল র্যামের সঙ্গে 256GB স্টোরেজের একটা ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে, দাম হচ্ছে 21,000 টাকা। দাম নিয়ে সমালোচনা তো অবশ্যই করা যায়, বাট আমি চাই যে ভিডিওটা আপনারা আরেকটু দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি এই ভিডিওর শেষ দিকে এসে এটার দাম নিয়ে একটু আলাপ টালাপ করবো আর কি। আপাতত কিছু বলতেছি না, তবে এটুকুই বলতে পারি এই 2026 সালের শুরুতেই স্মার্টফোন মার্কেটে অনেক বড় একটা ধাক্কা কিন্তু শুরু হয়ে গিয়েছে, ফোনের দাম অনেক বেড়ে যাচ্ছে। আপনারা সবাই সেটা জানেন, কেন বাড়তেছে সেটা জানার জন্য আমাদের এই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। বাট অ্যাকচুয়াল র্যাম তারা 8GB দিছে, 21,000 টাকার মধ্যে 256GB ইন্টারনাল স্টোরেজও দিছে। স্টোরেজের দাম এত বেড়ে যাওয়ার পরও দিস ইজ ইন্টারেস্টিং। তবে ইন্টারেস্টিং লাগলো না যে জিনিসটা, সেটা হলো এর ডিসপ্লে। HD+ প্যানেল তারা দিয়েছে, এখানে ফুল HD দিলে অনেক ভালো হতো। আর ব্রাইটনেসও ডিসেন্ট, মানে খুব বেশি ভালো বলা যাবে না, একেবারে খারাপও না। ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে বিশেষ করে ডিরেক্ট সানলাইটে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। PPI অবশ্য মোটামুটির কাতারে 317, এর ফলে আপনি মোটামুটি শার্পনেস এর কাছ থেকে পাবেন। তবে আমরা কোনো কালার শিফটিং ইস্যু পাই নাই এবং ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো, বেশ বড়সড় ডিসপ্লে, মাল্টিমিডিয়া কনজাম্পশন করে শান্তি পাবেন আপনি। আর বেজেলের পরিমাণ তারা চেষ্টা করেছে যথেষ্ট কম রাখার জন্য, জাস্ট নিচের দিকের এই বেজেলটুকুর জন্যই সিমেট্রিক্যাল ভাইবটা আমরা পাচ্ছি না। আর সেলফি কাটআউটটা যথেষ্ট ছোট, এইটা অ্যাপ্রিসিয়েট করার মতো। সো দামের কথা যদি চিন্তা করি তাহলে এই দামে আরও বেটার ডিসপ্লে দেওয়া উচিত ছিল। এবার হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করে ফেলি। ইউনিএসওসির T7280, এটা হচ্ছে ইউনিএসওসির নতুন লাইন আপ। বেসিক্যালি এইটা T620-এরই একটা রিব্র্যান্ডেড চিপসেট। এই চিপসেটটা যে অনেক বেশি পাওয়ারফুল সেইটা বলার কোনো সুযোগ নাই, এন্ট্রি লেভেল ফোনগুলোতে এরকম আমরা অনেক দেখতেছি। বাট আমি আসলে অ্যাপ্রিসিয়েট করতাম যদি 7300টা দিত তারা এখানে, কারণ 21,000 টাকা দামের একটা ফোন। অনেকে হয়তো বলবেন যে G100 বা G200 দিলে আরও বেটার হতো। দুইটা চিপসেটেরই কিছু লিমিটেশন রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। ওভারঅল
টি সিরিজের চিপসেটগুলো কিন্তু আজকাল বেশ ভালো করছে, এটা স্বীকার করতে হবে। বাট ওই যে দাম বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে এখানে 7300টা দিলে ভালো হতো, কারণ এর আগে আমরা দেখেছি অন্যান্য কোম্পানির ফোনগুলোতে। এনিওয়ে এই চিপসেটটা স্মার্টফোনের জগতে পা রাখতে যাচ্ছে এই নুবিয়ার V80 সিরিজের মাধ্যমে। দুইটা Cortex A75 ক্লাস্টার রয়েছে, স্পিড হচ্ছে 2.2 GHz, বাকি 6টা হচ্ছে Cortex A55 1.8 GHz এর। Mali G57 GPU এখানে ইউজ করা হয়েছে। আমরা AnTuTu টেস্টও করেছি, স্কোর এসেছে 4,35,518, আর Geekbench-এর সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 516 আর মাল্টি কোরে 1598। ওয়েল, স্কোর ঠিক আছে, মানে স্কোর নিয়ে আমার কোনো আপত্তি নাই। নর্মালি G99 বা G100ও এরকমই স্কোর আসে। টি সিরিজের একটা সুবিধা হচ্ছে যে ওভারহিটিং ইস্যু কিন্তু আমরা মানে ম্যাসিভলি অন্য চিপসেটগুলোতে দেখি না। আমরা তো অনেকগুলো ফোন নিয়ে রিভিউ করলাম এবং ইউনিএসওসি কিন্তু বেশ ভালো করতেছে, এবং এই মুহূর্তে তাদের লাইন আপে যে 4G চিপসেটগুলো রয়েছে ওইটা কিন্তু মার্কেটের সমস্ত 4G চিপসেটের সাথে সবচাইতে বেটার পারফর্ম করতে পারে। এর আগেও আমরা দেখেছি, পরীক্ষিত জিনিসটা। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কমপ্লেন একটা জায়গায় আছে, সেটা হলো স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে। র্যাম 8GB দিছে, খুব ভালো কথা। LPDDR4X স্টোরেজ দিয়েছে 256GB, আমি তো অনেক খুশি হয়ে গেছি। ঝামেলাটা হচ্ছে গিয়ে স্টোরেজের ভেরিয়েন্ট হচ্ছে eMMC 5.1। এই জায়গায় আমার একটু কমপ্লেন আছে। দেখেন, eMMC কিন্তু অনেক পুরাতন একটা টেকনোলজি, এর ডেটা রিড রাইট স্পিড কিন্তু অনেক কম UFS এর তুলনায়। এই ফোনটার যে দাম, তাতে UFS 2.2 কিন্তু ডিজার্ভ করে এই ফোনটা। সো এইটা হতে পারে ওই যে আমরা সবসময় যেটা বলি যে স্মার্টফোনের কম্পোনেন্টগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে শিংফ্লেশন করতেছে আর কি স্মার্টফোন কোম্পানিগুলো, মানে একটু চিপ টাইপের স্টোরেজ দিচ্ছে বা পুরাতন টেকনোলজির স্পেক ব্যবহার করতেছে। আমরা তারই একটা প্রমাণ এই ফোনে দেখতে পেলাম। সো এই স্পেকটা যে অনেক বেশি পাওয়ারফুল সেটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নাই, কিন্তু পারফরমেন্স ওটাই তো আসল কথা বলে। চলেন আমরা সেটা একটু খুঁজে দেখে আসি। আপনার ডে টু ডে টাস্ক, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব কন্টেন্ট দেখা, হালকা পাতলা গেমিং করা, হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কল করা ইত্যাদি কাজগুলো কিন্তু অনায়াসে এই ফোন দিয়ে করতে পারবেন। আমরা আমাদের রেগুলার ইউসেজে খুব বেশি ইস্যু ফেস করি না। হ্যাঁ, অনেক অ্যাপ যদি আপনি ব্যাকগ্রাউন্ডে একই সঙ্গে ওপেন করে রাখেন বা অ্যাক্টিভ করে রাখেন, ধরেন আপনি প্রায় 15টার মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ করে রেখেছেন, এই ধরনের সিচুয়েশনে একটু গ্লিজ বা একটু স্ট্যাটার আপনি দেখতে পাবেন। ইভেন অ্যাপ ওপেনিং টাইমও দেখবেন যে বেশ খানিকটা ডিলেড দেখাচ্ছে। বাট ওভারঅল এটার পারফরমেন্সকে আমি পজিটিভের কাতারে রাখবো, কনসিডারিং দ্য প্রাইস। তবে ডেফিনেটলি এইটার স্টোরেজ ভেরিয়েন্ট যদি UFS 2.2 হতো তাহলে আরও ভালো পারফরমেন্স আমরা পেতাম। আমি অবশ্য আরেকটু বেটার র্যাম ম্যানেজমেন্টটা আশা করেছিলাম। ইউআইটা আমার কাছে একটু হেভি মনে হয়। এতে ওএস হিসেবে পাচ্ছেন MyOS 16 বেসড অন Android 16। এইটা একটা পজিটিভ দিক ভাই, মানে একটা এন্ট্রি লেভেলের ফোন Android 16 দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস, কারণ ম্যাক্সিমাম এই বাজেটের ফোনগুলোতে দেখবেন যে Android 15 এখনো পড়ে আছে। এর মধ্যে কিছু কিছু ফোন তো কোনোদিন আপডেটও দিবে না। সো রিয়েলি অ্যাপ্রিসিয়েট। কিছু ব্লটওয়্যার অবশ্য পেয়ে যাবেন এই ইউআইতে, যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন ইজিলি। আর খুব বেশি বাগ ভাল্লুক বা বড় ধরনের সফটওয়্যার গ্লিচ আমরা খেয়াল করিনি, অন্তত আমাদের এই কয়েকদিনের ব্যবহারে। কাস্টমাইজেশনের সুযোগ অবশ্য একটু লিমিটেড, অবশ্য গেস্টার নেভিগেশনটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এই ফোনটা যদি আপনি একটু মানে যত্ন নিয়ে ব্যবহার করেন, ধরেন অপ্রয়োজনীয় অ্যাপ বেশি ইনস্টল না করেন এবং লাইটার টাইপের অ্যাপগুলো বেশি ইউজ করেন, তাহলে আমার মনে হয় যে বেটার পারফরমেন্স এর মধ্যে থেকে বের করে আনা সম্ভব। তবে খুব বেশি আশা কিন্তু করা যাবে না। ধরেন আপনি যদি মনে করেন যে এই ফোনটা দিয়ে ধুমায়া গেমিং টেমিং করবেন, পাবজি তারপরে কল অফ ডিউটি খেলবেন কোনো ল্যাগ ট্যাগ ছাড়া, আপনি ভুল করবেন। আমরা বেশ কিছু গেম ট্রাইও করে দেখেছি, যেমন অ্যাসফল্ট 9 আমাদের পছন্দের একটা গেম, খুব বেশি কমপ্লেন করা যাচ্ছে না। ফ্রি ফায়ার আপনি মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন, মোটামুটি প্লেবেল গেম প্লে পাবেন। আর পাবজিতে ভাই বেশ খানিকটা স্ট্রাগল করতে হবে আপনাকে খেলতে গেলে। সুপার স্মুথ সেটিংসে যদি খেলেন মোটামুটি গেম প্লে আপনি পেতে পারেন। বাট লং গেমিং সেশনে আমরা বেশ খানিকটা ল্যাগ পেয়েছি এটার পারফরমেন্স টেস্ট করতে গিয়ে, হুইচ ইজ আই থিঙ্ক প্রেডিক্টেবল। সো এই ফোনটাকে গেমিং ফোন বলার কোনো সুযোগ নাই। ইনফ্যাক্ট নুবিয়াও বলতেছে না। বাই দ্য ওয়ে, আপনারা অনেকে হয়তো জানেন না, নুবিয়া কিন্তু সারা পৃথিবীতে গেমিং ফোনের জন্য অনেক অনেক বিখ্যাত। তাদের যে রেড ম্যাজিক সিরিজ রয়েছে ওটা তো কাঁপিয়ে দেয়। একটা ফোন আসে আর গেমারদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। আমরা আশা করবো আমাদের দেশেও কিন্তু ওই ধরনের ভালো ভালো ফোন নুবিয়া ইন্ট্রোডিউস করবে। সাউন্ড কোয়ালিটি ভালো, মানে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে যে সাউন্ডের ক্ল্যারিটি রয়েছে এবং যথেষ্ট বেস চেষ্টা করেছে তারা দিতে আর কি। আর ফুল ভলিউমে খুব বেশি ডিস্টোর্ট করে না, এটা একটা ভালো ব্যাপার। খারাপ ব্যাপার হচ্ছে যে ভাই সিঙ্গেল ফায়ারিং স্পিকার,
এই বাজেটের ফোনগুলোতে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য কোম্পানি ডুয়াল স্টেরিও স্পিকার দিচ্ছে, সো নুবিয়াকেও এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর 3.5 মিলিমিটার হেডফোনের জন্য পোর্টও পেয়ে যাবেন, সো এটা একটা প্লাস পয়েন্ট। এবং আমরা এটার ওয়্যারলেস কানেক্টিভিটি টেস্ট করার জন্য বেশ কয়েকটা TWS দিয়ে টেস্ট করেছি। রিসেন্টলি খুবই পপুলার সাউন্ডপিটস T3 Pro এবং QCY মেলোবার্স প্রো, পাশাপাশি আমরা QCY মেলোবার্স 2ও ট্রাই করে দেখেছি এই ফোন দিয়ে। হাই রেজ নাই এক্সপেক্টেড, বাট HBC AC দিয়ে যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি কিন্তু প্রোভাইড করতে পেরেছে। তবে আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি আরেকটা জায়গায় এসে, সেটা হলো ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। আজকাল 6, 7, 8, 9, 10,000 mAh এর ফোন কিন্তু আমাদের হাতে চলে আসছে, সো 5000 mAh আমি বলবো যে এটা বিলো স্ট্যান্ডার্ড। আর চার্জিং স্পিড তারা প্রোভাইড করছে, বক্সের মধ্যে একটা চার্জিং ব্রিক পেয়ে যাবেন 22.5 ওয়াটের। দিস ইজ ওকে কনসিডারিং দ্য প্রাইস, বাট এটা ব্যাটারি ক্যাপাসিটি কমপক্ষে 6000 mAh হলে ভালো হতো, আমি খুশি হতাম আর কি পার্সোনালি। আর একটা জায়গায় নুবিয়ার কাজ করার প্রচুর স্কোপ রয়েছে, আর সেটা হচ্ছে এর ক্যামেরা। পেছনে 108 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর রয়েছে, সঙ্গে একটা অপ্রয়োজনীয় 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। ওয়েল, এইটার ছবির কোয়ালিটি দেখে আসলে আমার টু বি ভেরি অনেস্ট মনে হয় নাই যে এটা 108 মেগাপিক্সেলের কোনো একটা সেন্সর দিয়ে তোলা। আমার প্রত্যাশা আর একটু বেটার ছিল। মূলত নুবিয়ার এর আগের ফোনগুলোতে আমরা দেখেছি বাজেটের তুলনায় তারা এক ধাপ এগিয়ে ছবির কোয়ালিটি প্রোভাইড করেছিল, বাট এই ফোনটাতে সামহাও আমি খুশি হতে পারি নাই। এটা কারণ হচ্ছে ডিটেইলের প্রচুর ঘাটতি। ডাইনামিক রেঞ্জও কিন্তু একেবারে ফ্ল্যাট মনে হয়েছে আমার কাছে। অবশ্যই এক্সপোজার কন্ট্রোলটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি ব্যালেন্স করতে শিখে গিয়েছে নুবিয়া। সেলফি পিকচারের ক্ষেত্রেও একই কথা বলা যায়, প্রচুর ডিটেইলের ঘাটতি রয়েছে, ডাইনামিক রেঞ্জ নাই বললেই চলে। আর পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে বেশ খানিকটা স্ট্রাগল করে আর কি, মানে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে হিমশিম খায়। লো লাইটে আসলে এই ছবির পারফরমেন্স আরো অনেক ডিগ্রেড করে, যেটা আমরা খেয়াল করে দেখেছি, ডিটেইল গায়েব হয়ে যায়, প্রচুর ডিজিটাল নয়েজ ক্রিয়েট করে। সো আলটিমেটলি এই ফোনের ক্যামেরার পারফরমেন্স দেখে আমার কাছে যেটা মনে হয়েছে 108 মেগাপিক্সেল জাস্ট এখানে একটা নাম্বার গেম বলতে পারেন। অন্য অনেক কোম্পানি এই কাজটা করে। আমার মনে হয় নুবিয়াকে ক্যামেরার দিকে আর একটু গুরুত্ব দিতে হবে। বাট হয়তো আর কি, আমি জোর দিয়ে বলতেছি না, যদি আজকের মতো এই পরিবর্তিত পরিস্থিতি তৈরি না হতো তাহলে এই ফোনের দাম তো নিঃসন্দেহে আরো অনেক কম হতো। তখন হয়তো 16-17 হাজার টাকা দাম হতো এই ফোনের। পিকচার কোয়ালিটি ওই সেরকমই আমার কাছে মনে হয়েছে আর কি। এআই ফিচারের কোনো অভাব নাই। নুবিয়া এআই অপশনের মাধ্যমে প্রচুর এআই ফিচার ইন্টিগ্রেট করা রয়েছে। এর মধ্যে কিছু কিছু ফিচার হয়তো আপনার ডেইলি লাইফে কাজে আসতে পারে, তবে আমার কাছে টু বি ভেরি অনেস্ট বেশিরভাগ এআই ফিচারগুলাই গিমিকি মনে হয়, মানে খুব বেশি কাজের না। বাট যেহেতু এআই ট্রেন্ড চলছে আজকাল, তারাও এখানে দিতে কার্পণ্য করে নাই। কানেক্টিভিটি হিসেবে পাচ্ছেন ওয়াইফাই 5, 2.4G, 5G ডুয়াল ব্যান্ডই সাপোর্ট রয়েছে। আর ব্লুটুথের পুরাতন একটা ভেরিয়েন্ট তারা ইন্টিগ্রেট করেছে এখানে 5.2 এর। সেই সঙ্গে নুবিয়ার লিঙ্ক ফ্রি নামক একটা ফিচার রয়েছে। 100 মিটারের মধ্যে 2টা নুবিয়া ফোনের মধ্যে আপনি ফ্রি কল করতে পারবেন। আমি পার্সোনালি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে একটা আইআর ব্লাস্টার। ভাই এটা এই দামের অনেক ফোনে কিন্তু আজকাল দিচ্ছে, আমরা দেখেছি। সো নুবিয়ারও উচিত দরকারি এই সেন্সরটা দিয়ে দেওয়া। তাহলে হতো কি, আমরা রিমোট কন্ট্রোল চালিত সব কিছুই ফোন থেকে কন্ট্রোল করতে পারতাম। অলরাইট, আমাদের দেশে কিন্তু নুবিয়ার পপুলারিটি ধীরে ধীরে বাড়ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং তারা এতদিন ধরে মোটামুটি 10-15 হাজার টাকার আশেপাশের ফোন রিলিজ করেছে। রিসেন্টলি তারা প্রাইস সেগমেন্টটা বাড়াচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই বছরের মধ্যে আমরা আরও প্রিমিয়াম ফোন নুবিয়ার তরফ থেকে পাবো। সো শুরু হিসেবে এটা ঠিক আছে। আর এই ফোনটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি রিলায়েবল একটা ফোন চান, ইউআই নিয়ে খুব বেশি ইস্যু চান না, স্পেক নিয়ে আপনার খুব বেশি মাথা ব্যথা নাই, আপনি চান যে একটা ফোন যেটা অফিসিয়াল ফোন হবে এবং ডিসেন্ট পারফরমেন্স দিবে, ক্যামেরা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার ইচ্ছা আপনার নাই, খুব বেশি ছবি তোলা হয় না, ইনফ্যাক্ট টুকটাক গেমিং টেমিং করবেন, ব্যাটারি ব্যাকআপ আপনার ডিসেন্ট হলে হয়, আই থিঙ্ক তাহলে এটা আপনার পারচেজ লিস্টে রাখতে পারেন। বাট আপনার যদি দরকার হয় যে না, আমার 20,000 টাকার মধ্যে একদম পারফরমেন্স বেসড আমার একটা ফোন দরকার, ব্যাটারি ব্যাকআপ আরও বেশি দরকার, তাহলে বাজারে অপশনের অভাব নাই। ইনফ্যাক্ট নুবিয়ারই আরও অন্য অনেক অপশন রয়েছে। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে এইটা মনে হয়েছে যে ফোনের দাম যদি 21,000 টাকা না হয়, এটা 16-17 হাজার টাকা হতো, তাহলে এটাকে ভালো ডিল আমি বলতে পারতাম। এনিওয়ে, আরও বেশ কয়েকটা ফোন আমাদের স্টুডিওতে চলে এসছে নুবিয়ার, এবং সেগুলো নিয়েও আমরা ভিডিও বানাবো। আশা করছি ওর মধ্যে থেকে কোনো একটা ফোন আমার অনেক পছন্দ হয়ে যাবে এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।